আয়ে এরকম পছন্দের কেউ আছে কিনা? কি প্রশ্ন! দর্শক স্বাগত জানাচ্ছি সময় এন্টারটেইনমেন্টের আজকের এপিসোডে। আপনাদের সাথে আছি আমি প্রান্তি সারোয়ার। দর্শক, প্রতিদিনই আমরা নতুন কোনো তারকাকে নিয়ে আপনাদের সামনে হাজির হই, জানাই তাদের জানা অজানা অনেক গল্প। আজও তার ব্যতিক্রম হয়নি। আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। তো দর্শক, আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কেমন আছেন ভাইয়া? ভালো আছি। আপনি কেমন আছেন প্রান্তি? জি, ভালো আছি। আপনি এখানে কোন কাজের শুটিংয়ে আছেন? আমি এখন আছি মূলত মোস্তফা কামাল রাজ ভাইয়ের সেটে। ট্রু স্টোরি ফিকশনের নাম। এটা শুট চলছে। করোনা পরবর্তী এটাই কি প্রথম কাজ নাকি এর আগেও কাজ করেছেন? না, এর আগে আমার অনেক কাজ হয়েছে আর কি। আপনার নতুন কি কোনো কাজ নিয়ে আপনি সামনে আসছেন? একটা কাজের শ্যুট শেষ, ট্রেইলার অন এয়ার। আমি জানি না যে আমার এই ইন্টারভিউটা যখন অন এয়ার হবে তখন হয়তো ফুল ফিকশনটাই অন এয়ার হবে। ফিকশনটার নাম হচ্ছে কিং অফ সূত্রাপুর, ডিরেক্টেড বাই নাজমুল হাসান। আর আরেকটা কাজের শ্যুট শেষ হলো ড্যাম বয়, এটার ডিরেকশন দিয়েছে মাহমুদ মাহিন। আর আজকের তো শ্যুট করছি ট্রু স্টোরির। সো তিনটা কাজ আমার রিসেন্টলি রানিং। আপনার নতুন একটা কাজের ট্রেলার দেখলাম, সে সম্পর্কে যদি কিছু জানাতেন। কিং অফ সূত্রাপুরের শুটিংটা মূলত আমরা করেছিলাম পুরান ঢাকাতে। সো পুরান ঢাকাতে যখন আমরা শ্যুট করি, আমার কিং অফ সূত্রাপুরের দুইটা লুক আছে। একটা লুক হচ্ছে যখন ক্যারেক্টারটা অনগোয়িং, মানে একটা পর্যায়ে গিয়ে ক্যারেক্টারটা জেলে চলে যায় ফর 3 ইয়ার্স। সো 3 বছরের আগের একটা লুক দেখা যায়, জেল থেকে বের হওয়ার পরে আরেকটা লুক থাকে, মানে জেলে এতদিন থাকার পর আসলে যে লুকটা থাকে সেই লুকটা দেখা যায় আর কি। সো আমার শেষের পার্টটা শ্যুট করতে হয়েছে আমার আগে। এটা একটা চ্যালেঞ্জিং ছিল। লাইক নাটকের আমাদের যেই ফিকশনটা শ্যুট হলো, সেই ফিকশনের আপনি শেষের পার্টটুকু যদি আগে করা হয় তাহলে একটা অবশ্যই অ্যাক্টিংয়ের জন্য খুবই চ্যালেঞ্জিং থাকে আর কি। সো ওই চ্যালেঞ্জটা ফেস করতে হয়েছে। আর ডায়লগ, যে ডায়লগটা ভাইরাল হয়, ওইটা কিং অফ সূত্রাপুরেরই একটা ডায়লগ ছিল। তো দেখি ভালোই রেসপন্স সবার কাছ থেকে পাচ্ছি। এই ট্রেলারে আপনার আলোচিত একটি ডায়লগ আছে, যদি দর্শকদের উদ্দেশ্যে সেটি একটু শোনান। কিং অফ সূত্রপুরের ওই ডায়লগটা মূলত হচ্ছে কমিশনারের যেই ছেলে থাকে তার পায়ে আমি গুলি করে দিই। সো গুলি করার পরে তো মানে ও যে কমিশনারের ছেলে সে হচ্ছে অলওয়েজ একের জিনিস সে খুঁজে বেড়ায়। আমার এইটা একের লাগবে, ওইটা একের লাগবে, ঠিক আছে, মানে একের করতে থাকে। সো যখন আমি ওর পায়ে গুলি করি, তো তখন গুলি করার পরে মূলত ডায়লগটা এরকম ছিল, বাবু সিকদার রাখের বুঝস নাই। এই আর কি। আপনার বেশ কিছু নাটকে ভাষার কিছুটা ভিন্নতা দেখা গেছে, যেটা দর্শক সমালোচনা করেছে। তো এ সম্বন্ধে যদি কিছু একটু আমাদেরকে বলেন। দেখেন, আমি অভিনেতা হিসেবে বলবো যে নিউ ওয়ার্ল্ড একটা অভিনেতা, মানে অনেক চ্যালেঞ্জিং ক্যারেক্টারই আমি এখন পর্যন্ত করিনি বা করার চেষ্টা করছি। তো সেই জায়গা থেকে, আমার জায়গা থেকে আসলে ফিল্টার করার অপশনটা, মানে একটা অভিনেতা যখন এস্টাবলিশড হয় তার আগে ফিল্টার করার অপশনটা একটু টাফ হয়। সো আমি আমার জায়গা থেকে বলবো যে ছোট একটা অভিনেতা, সেই জায়গা থেকে আমি চেষ্টা করছি ফিল্টার করার জন্য, যাতে আমার কাজগুলোতে একটু কোয়ালিটি থাকে এবং যেই মানে কথাগুলো আপনি বললেন সেই বিষয়গুলো যেন আমার কাজে না থাকে, এটা যতটা সম্ভব আমার সাইড থেকে আমি দেখার চেষ্টা করছি। আর দিন শেষে আমরা তো আর্টিস্ট, আমাদের যাদের আন্ডারে বা যাদের কলে আমরা কাজ করি, ডিরেক্টরদের উপর অনেক কিছু থাকে। সো সব কিছু মিলিয়ে ডিরেক্টরদের কোঅপারেশন, আমাদের কোঅপারেশন, সব কিছু মিলিয়ে চেষ্টা করি ভালো কিছু করার জন্য। সো সেই জায়গা থেকে, আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি, দেখা যাক সামনে কি করা যায়, তবে ভালো কিছু করার চেষ্টা করছি ইনশাল্লাহ। এমন কোনো নির্মাতা কি আছে যার সাথে কাজ করতে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? না, এরকম আসলে স্বাচ্ছন্দ্যবোধটা আমি জানি না। আমার ক্ষেত্রে যেটা হয় যে যাদের সাথে আমার কাজ হয় সবাই খুব আন্তরিক, এবং আমি একটা বিষয় খুব ফলো করি বা মানার চেষ্টা করি, সেটা হচ্ছে যে কাজের আগে টিম মিটিংগুলো করার, প্ল্যানিংগুলো জানার,
কি হচ্ছে বা কোথায় যাচ্ছে, গল্পটা কীভাবে টার্ন করবে বা কোন ওয়েতে শুটে যাচ্ছে। সো সিনেমাটোগ্রাফার থেকে শুরু করে যে আমার ডিরেক্টর প্লাস সবার সাথেই চেষ্টা করি একটু মোটামুটি টিম মিটিংটা করার জন্য, যাতে করে প্রত্যেকের প্ল্যান আমি জানতে পারি, কাজ দিন শেষে তো পারফর্মটা আমাকেই করতে হয়। নাটকের চরিত্রে তো কত রকমই দেখতে পাই, ব্যক্তিগত জীবনে ফারহান কেমন? ব্যক্তি জীবনে তবে আমার কো আর্টিস্টরা যতটুকু বলে যে আমি নাকি খুব বেশি প্রফেশনাল, কাজ নিয়েই বেশিরভাগ সময় পড়ে থাকি, এবং আমিও এটা এনজয় করি যে লাইক প্রফেশনাল জায়গাটা আসলে প্রফেশনাল রাখার, কাজ নিয়েই যেহেতু আমাদের লাইক প্রফেশনাল যারা আমরা আছি, কলিগরা আছি, যেহেতু কাজের মাধ্যমেই আমাদের ওঠা বসা, সো কাজ নিয়েই পড়ে থাকতে বেশি ভালো লাগে আমার। আই ডোন্ট নো কেন রোবোটিক হয়ে যাচ্ছি কিনা আমি জানি না। কো আর্টিস্ট সে পরের কথায়, এমনি ব্যক্তিগত জীবনে আপনি এখনো কারোর সাথে কোনো সম্পর্কে আছেন কিনা? আয়ে সেরকম পছন্দের কেউ আছে কিনা? কি প্রশ্ন! জানি ডিপ্লোম্যাটিক ভাবে দিবেন, তারপরেও দর্শক আপনি জানেন। এগুলাই চাই। ওকে, মূলত ব্যক্তি জীবনে আসলে আমার সবচেয়ে পছন্দ বা ভালোবাসার যে মানুষ সেটা হচ্ছে আমার মা। সো মার সাথেই আমি থাকতে চাই। মায়ের আমার জন্য দোয়া করবেন, যেন সারা জীবন মাকে এখন যে ভালোবাসাটা বাসি সেটা যেন সারা জীবন বাসতে পারি। নারী ভক্ত নিয়ে কোনো মজার স্মৃতি কি আছে? স্মৃতি তো অবশ্যই অনেক আছে আর কি। মনে রাখার মতো কোনো একটা স্মৃতি শেয়ার করেন আমাদের সঙ্গে। এখন তো আমি ফিকশনে রেগুলার, সো যারা আমাকে ভালোবাসেন, পছন্দ করেন, তারা আমার কাছে আমার পরিবারের মতো। সো তারা এখন জানে না যে আসলে কোথায় শ্যুট হচ্ছে, বা আমি নিজেও জানি না। যেমন রাজভাইয়ের এই শ্যুট এখানে হচ্ছে, আজকে হবে, কালকেও হবে, পরশুদিন আবার নেক্সট শ্যুটটা, বা পরশুদিন পরের দিন যে আমার কাজটা, সেই কাজটাতে আসলে লোকেশনটা কোথায় হবে সেটা আমি এখন পর্যন্ত জানি না। হয়তো এই শ্যুট শেষ হওয়ার পরে মিটিংয়ে যখন বসবো তখন আমি জানতে পারবো। সো তারাও জানে না, তো এখন হয়তো এভাবে খুঁজে পায় না। বাট আমার রেডিওর ক্যারিয়ারে ছোট্ট একটা ঘটনা আছে, সেটা হচ্ছে আমি যখন বাহিরে মুভ করি তখন তো মাস্ক পরি বা ক্যাপ পরি। তো লিফটে যখন আমি উঠছিলাম রেডিওতে, তো তখন আমার একজন ফ্যান, উনি পাশে ছিলেন, লিফটেই ছিলেন। তো আমি যখন ঢুকে যখন আমি তো লিফটে বসে মাস্ক খুললাম আর ক্যাপ খুললাম, সো উনি তখন রিয়েলাইজ করলো যেটা আমি। সো তখন ওইখানে উনি লাইক কি বলে মানে তাকালো, ওইভাবে পড়ে গেল নিচে। তো তখন লিফটে যারা ছিল সবাই পাজেল হয়ে গেল যে কী ব্যাপার, কী হলো। তো সবাই মিলে ধরে রেডিওতে বসিয়ে তারপরে ওনার মুখে পানি দিল, পরে উনি লাইক কথা বললো আর কি। সো এটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হলো যে ওকে। ভাইয়া, আপনার কাছে প্রেমের সংজ্ঞাটা কি? ভালোবাসা বা প্রেমের সংজ্ঞা, দেখেন, ভালোবাসার স্পেসিফিক কোনো ডেফিনেশন আছে বা এটা আমি আমি জানি না, বাট আমার কাছে মনে হয় যে বিশ্বাস, আন্ডারস্ট্যান্ডিং, একজন একজনকে বোঝা, এই তো। মূলত ছাত্র জীবন থেকে আপনি কাদের অভিনয় দেখে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন বা অনুপ্রাণিত হয়েছেন? আম, ছাত্রজীবন বা প্রফেশনাল যে কোনো লাইফটাই বলেন না কেন, যে আমি যাদের কাজগুলো বেশি ভালো লাগতো বা দেখতাম, মোশাররফ ভাই খুব পছন্দের একজন অভিনেতা আমার, নিশু ভাই, অপূর্ব ভাই, এদের অভিনয় আমার খুব ভালো লাগে। আগে থেকেই ভালো লাগতো যখন আমি প্রফেশনে আসিনি, আর এখন তো আরও বেশি ভালো লাগে যেহেতু এই প্রফেশনে এসেছি আমি। ছোট চরিত্র থেকে এখন প্রধান চরিত্র করছেন, এই জার্নিটা কেমন ছিল? খুবই কঠিন, খুবই কঠিন, খুবই টাফ একটা জার্নি। লাইক গায়ের রং যদি একটু কালো হয় আর পিছনে যদি কোনো বিগ শট না থাকে, তাহলে সেটা খুবই টাফ একটা জার্নি আসলে এখানে আসার। নিজের জায়গাটা প্রুফ করে, প্রমাণ করে আসতে হয়। তো আমি অলওয়েজ বিশ্বাস করি বা ভাবি সেটা হচ্ছে যে যারা আমার কাজ দেখে বা যারা আমাকে ভালোবাসে তারাই হচ্ছে আমার সবচেয়ে বড় সাপোর্টার, যারা আমাকে আসলে এই জায়গায় নিয়ে এসেছে। আর জার্নিটা বললেন, জার্নিটা আমি আমার প্র্যাকটিসটা ছিল একটু ডিফারেন্ট। লাইক সকালবেলা আমি সেটে যেতাম 8টা-9টার দিকে, যখন সেটে যেতাম গিয়ে মেকআপ নিতাম, মেকআপ নেওয়ার পরে ধরেন বিকেলবেলা হচ্ছে আমার সিন।
তো আমি ওই প্রোডাকশনের সাথে ঘুরছি, ছোট একটা সিন আমার, আমি ঘুরছি। সো আমি ওই সময়টা খুবই ফ্রি সময় এবং খুবই বোরিং একটা সময় পার করতে হয়। লাইক কখন শট নিবে আমার, দাঁড়িয়ে আছি, কখন আমার ওই ক্যারেক্টারটা আমি প্লে করব, দাঁড়িয়ে আছি। সো এই সময়টা আমি প্রথমে এভাবেই কাটাই। পরে একটা সময় গিয়ে আমার মনে হলো যে যেহেতু আমার অ্যাক্টিংয়ের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, সো আমার এখান থেকেই শিখতে হবে। আর এখন আমি যে ছোটো ক্যারেক্টারগুলো করছি, এই ছোটো ক্যারেক্টারগুলো হয়তো সামনে যদি আমি না করতে পারি, তাহলে এখন আমার যে শেখার জায়গাটা, সামনে হয়তো সেটা পারবো না। কারণ ভাইয়ারা যখন পারফর্ম করতো, লাইক নিশু ভাইকে দেখতাম যখন পারফর্ম করতো, টানা পারফর্ম করছে। সো গ্যাপের ওই সুযোগটা হয়তো খুবই কম থাকতো, যেটা আমি ওই ছোটো ক্যারেক্টার যখন করতাম তখন আমি অনেক গ্যাপ পেতাম। একটা সিন করলাম সকালে, আবার একটা সিন করছি রাতে, সো এই সময়টাতে বসে আছি। সো আমার কাছে মনে হচ্ছিল যে এই সময়টাতে আমার শিখতে হবে। সো শেখার জন্য আমার কী করতে হবে, আমি যেটা করতাম, আমার মনে আছে যে যখন ডিরেক্টররা মনিটর নিয়ে বসতো, চেয়ার নিয়ে বসতো, আমি পাশে গিয়ে দুই পায়ে ভর করে হচ্ছে মানে এভাবে বসতাম আর কি। বসে আমি মনিটর দেখতাম যে পারফর্ম করছে, আমি রিয়েল টাইম যে পারফর্মটা করছে সেটাও দেখতাম, মনিটর দেখতাম। অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে কীভাবে ক্যারেক্টার ঢুকছে, কাট বলার সঙ্গে সঙ্গে কীভাবে ক্যারেক্টার ছেড়ে দিচ্ছে, ইমোশনের ডেলিভারিটা কে কীভাবে দিচ্ছে। মানে একটা সময় গিয়ে আমি না ওই মোমেন্টটা এনজয় করা শুরু করলাম যে ওকে, এটা তো বড় একটা সুযোগ শেখার। তো ওইখান থেকেই আসলে শেখা, ওইখান থেকেই আসলে শিক্ষা লাভটা করা। এই স্ট্রাগল অবশ্যই হয়েছে, এখনও হচ্ছে, সামনে আরও হবে, অ্যান্ড আই এম রেডি ফর ইট। ওই সময়টা কাদের সবচেয়ে বেশি সহযোগিতা আপনি পেয়েছেন? আমি সহযোগিতা কোনভাবে আপনি বলছেন, লাইক ডিরেক্টর না আর্টিস্ট? আর্টিস্ট হোক, নির্মাতা হোক, মানে আপনার সহযোগিতায় কারা বেশি সবচেয়ে আপ্রাণ হয় না, কাছের মানুষ হয়ে ওঠে কিছু, সেই কাছের মানুষগুলো কারা, আমরা তাদের নাম জানতে চাই। ওকে, সাপোর্ট যদি বলেন, আমি আসলে দ্যাট টাইম আমার কাছে আমার যারা, যেই সেটে আমি কাজ করতাম, আমি একটা জিনিস খেয়াল করেছিলাম তখন, যে সবাই একটু একটু করে সাপোর্ট দিচ্ছে আমাকে, লাইক এবং আমি একটা বিষয়ে যে আমি সাপোর্ট করি আমার কো আর্টিস্টদের। তো এই শিক্ষাটা মূলত আমি আসলে এখান থেকেই পেয়েছি। লাইক আমিও একটা সময় গিয়ে সাপোর্ট পেতাম। তো যদি আমি বলি যে সবচেয়ে বেশি সাপোর্ট শুরু থেকে যার পেয়েছি সেটা হচ্ছে বান্না ভাই। সো বান্না ভাই ধরেন বলতো আমাকে যে সামহাউ তুই পারবি। সো এই একটা কথাই আমার কাছে তখন আসলে অনেক কিছুই ছিল, বা ওইটার উপরে ভর করেই আসলে এইখানে আসা। আমি জানি না কতটুকু আল্লাহ আমাকে নিয়ে আসছে, বাট সামনে যত দূর যাব, আমার কিছু আশেপাশে কিছু মানুষ আছে যাদের সাপোর্টটা আসলে খুব বেশি আমার ক্যারিয়ার, এবং তাদের সাপোর্টেই যাব ইনশাল্লাহ। যখন আপনি ছোট ছোট চরিত্রগুলো নিয়ে কাজ করতেন, তখনকার সময়ে আর এখনকার এই মুখ্য চরিত্রগুলোতে অভিনয় করছেন, এই সময়ে এসে মেকআপ রুমে আপনার কোনো অভিজ্ঞতা থাকলে সেটা আমাদের সঙ্গে একটু শেয়ার করবেন। আমাদের মেকআপ রুম আসলে অলওয়েজ ইন্টারেস্টিং হয়, খুব মজার হয়। কাজ আমরা যখন মেকআপ রুমে বাইরে কাজ করি, তখন তো ধরেন আমাদের লাইক মেকআপ রুম থেকে যখন বের হই, তখন আমরা হচ্ছে ওই সিনটার জন্য বের হই। তো তখন একদম ওই ক্যারেক্টার নিয়ে আমরা বের হই। বের হওয়ার পরে ক্যারেক্টার পোট্রে করা মেকআপ রুম আসি। মেকআপ রুমটা হচ্ছে আমাদের ফ্যামিলির মতো। সো সবাই খোঁজ খবর নেই। যেমন আজকে আমার এখানে আছে মিঠু আপা। সো আসার পরে মিঠু আপার সাথে কথা হলো। মিঠু আপার সাথে আমার অনেকদিন পরে দেখা, লাইক কিং অফ সূত্রপুর যখন করছি তখন আমার তখন দেখা হয়েছিল, আজকে আবার দেখা। সো মাঝখানে মিঠু আপার লাইফে কী ঘটলো এটা আমরা জানলাম। মুকিত ভাই ছিল। আমাদের একটা মজা হয়, একটা ফান হয়। তো ছোট চরিত্র আসলে মেকআপ রুমে কোনো ছোট বড় চরিত্রের প্রায়োরিটি ওইভাবে থাকে না। সবাই ফ্যামিলির মতো, এখন যে যেভাবে নেয়। ওকে, আমি পছন্দ করি আমি চুপচাপ থাকবো, আমি একটু কথা কম বলবো, কেউ আমাকে ডিস্টার্ব করবে না। কেউ একটু কথা বেশি বলতে পারে। আবার যখন আমাদের ইম্পর্টেন্ট সিন থাকে সবাই একটু চুপ থাকি, ক্যারেক্টারে থাকি। এই ইন্টারেস্টিং পার্ট বলতে এগুলোই হয়। আর অবশ্যই যখন আপনি যে কোনো একটা কোম্পানিতে জব করবেন, আপনার পজিশন যখন উপরে যাবে, তখন তো অনেকেরই বিহেভিয়ার চেঞ্জ হবে, ভালোবাসাটা আরও বেশি বাড়বে। দ্যাটস ইট। এখন পর্যন্ত আমরা আপনাকে ছোট পর্দাতেই দেখেছি, বড় পর্দাতে কবে দেখতে পাবো, এরকম কোনো কাজের কোনো অফার আছে কিনা? অফার অবশ্যই আছে, প্ল্যানিংও হচ্ছে। লেটস সি, যখন সময়টা আসবে, আমাকে যারা ভালোবাসে বা যারা আমাকে সবসময় দেখে, মুশফিক আর ফারহানকে যারা পছন্দ করে, অভিনয় পছন্দ করে, তারা জানতে পারবে। দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলেন। থ্যাংক ইউ যারা আমাকে ভালোবাসেন, আমার কাজকে ভালোবাসেন।
একটা বিষয়ে আমি আসলে ধন্যবাদ দিতে চাই। আমি দেখেছি যে কিছু কিছু নাটকে আমার পারফরমেন্স আমার মনের মতো হয়নি, বাট যারা আমাকে ভালোবাসেন, মানে দর্শক যারা আছেন, মানে আপনি অনেকে সাপোর্ট দিয়েছেন, অনেকে পজিটিভ কমেন্ট করেছেন। সো আপনাদের পজিটিভ কমেন্ট বা পজিটিভ রেসপন্স যে আসলে একটা মানুষের পারফরমেন্সে কতটা সহায়তা করে, সেটার বড় এক্সাম্পল আমি ফিল করি যেটা আমি। সো থ্যাংক ইউ যারা আমাকে সাপোর্ট দেন, আর যারা মানে কি বলে যারা অপছন্দ করেন বা যারা হেটার্স বলে সবাই হেটার্স, সো আপনাকে অনেক ভালোবাসা হেটার্স। যারা আপনিও সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন, ভালোবাসুন প্রিয় মানুষকে। গুড লাক।